আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া সোফায় গিয়ে বসল, হাতে ফোন। ভাইয়ার দৃষ্টি এখন ফোনে। আমি হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে আছি। কি হলো, চাষার মতো দাঁড়িয়ে আছিস কেন? শুয়ে পর, রাত তো কম হলো না। একটু পর সকাল হয়ে যাবে বলেই আমার দিকে তাকালো। আমি তাকিয়েছিলাম, তাই চোখাচোখি হলো। আমি অবাক হয়ে জিনসিন গলায় বললাম, আপনি কি সব বলছেন? আমি এখানে ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? ভাইয়া বিরক্ত হয়ে বলল, আমার চিন্তা তোকে করতে হবে না, নিজেটা ভাব, যা বলছি করো। আমি এখানে ঘুমাতে পারবো না, প্লিজ জোর করবেন না। আমি ড্রয়িং রুমে ঠিক ছিলাম। এক রাত না ঘুমালে কিছু হবে না, কথাটা বলে ভাইয়ার দিকে তাকিয়ে আটকে উঠলাম। ভাইয়া চোয়াল শক্ত করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাইয়ার এমন রাগী মুখ দেখে ভয়ে কাচুমাচু করে ভীতু মুখে তাকিয়ে রইলাম। ভাইয়া ফোন রেখে উঠে আমার কাছে এসে দাঁড়ালো। আমি ভয়ে পিছিয়ে গেলাম এক পা। ভাইয়া আমার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে গেল। তারপর বাম গালে হাত ডুবিয়ে দিল। আমি ভাইয়ার স্পর্শ পেয়ে কাঁপতে লাগলাম। আমার শরীরের লোম খাড়া হয়ে গেছে। বিস্মিত হয়ে ভাইয়ার চোখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমার দিকে ঝুঁকে পড়ল গাঢ় ভঙ্গিতে। আমি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাইয়া আচমকা চোখ মুখ শক্ত করে ফেলল আর দাঁতে দাঁত চেপে বলল, এমনিতে আমি প্রচণ্ড রেগে আছি উষা, আমাকে আর রাগাস না। যা বলছি কর, এখন ঘুমিয়ে পড়। আমি কোথা কিভাবে থাকবো ব্যবস্থা করে ফেলব। ভয় পাস না, তোর সাথে অন্তত ঘুমাবো না। ভাইয়া মৃদু কণ্ঠে রাগ নিয়ে বলল কথাগুলো। আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছি। আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। ভাইয়ার গরম নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। আমি ঢোক গিলে তাকিয়ে আছি। ভাইয়ার শেষের কথাটা কানে বাজছে, তোর সাথে অন্তত ঘুমাবো না। আমি মাথা নামিয়ে ফেললাম। ভাইয়া ছেড়ে দিল আমায়। আমি কাচুমাচু মুখ করে আরেকবার ভাইয়ার দিকে তাকিয়ে চোখ সরিয়ে বিছানায় গিয়ে উড়ে পড়লাম। ঘুমে আর তাকাতে পারছি না। তার উপর আবার ভাইয়া জোর করেছে। তার সাথে আমি পারবো না, অযথা কথা না বাড়িয়ে ঘুমানোই বেটার। ভাইয়া কথা শেষ করে সোফায় বসেছে। আমি অন্য কাত হয়ে শুয়েছি, ভাইয়া কি করছে দেখার জন্য। ঘাড় বাঁকিয়ে তাকালাম, ভাইয়া সোফায় বসেই ফোন টিপছে। সারা রাত কি এভাবেই বসে থাকবে নাকি? আমি যা কুঁচকে তাকিয়ে ভাবলাম, আর এত কি করে ফোনে সব সময় ফোন নিয়ে পড়ে থাকে। আমার ভাবনার মধ্যে ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। আমি হকচকিয়ে গেলাম। ঢোক গিলে তাড়াতাড়ি অন্যদিকে মুখ করলাম। ভাইয়া কি এখনো আমার দিকে তাকিয়ে আছে? লজ্জায় আমার হৃদস্পন্দন দ্রুত গতিতে লাফাচ্ছে। বুকে হাত চেপে চোখ খিচে বন্ধ করে আছি। এইভাবে ভাইয়ার রুমে ঘুমাবো কল্পনাও করিনি। ভাইয়া কোথায় ঘুমাবে কে জানে। আমি কপালে সূক্ষ্ম ঝাঁজ ফেনে আরেকবার তাকালাম। ভাইয়া এখনো আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমি মিয়ে গেলাম। তাড়াতাড়ি এদিকে ঘুরে চোখ বন্ধ করে ফেললাম। ছিট ছিট ধরা খেলাম। আর তাকাবো না। ভাইয়া অমন করে কেন তাকিয়ে আছে আমার দিকে? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। ভাইয়ার চোখের সামনে আমার ভীতু মুখটা ভাসছে। চোরের মতো তাকিয়ে স্ক্রিনও কিন্তু ধরা খেয়ে একটু ভান করে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়েছে। ইহান বসে আমার দিকে তাকিয়ে রইল। আমার পেছনে দেখা যাচ্ছে নীল রঙের কামিজ আর গোলাপি ওড়না, যেটা দিয়ে মাথা পেঁচিয়ে গুটিসুটি মেরে বিছানায় ঘুমিয়ে আছি। মুখ দেখা যাচ্ছে না। ইহান সোফা থেকে উঠে দাঁড়ালো, সোজা আমার মুখ বরাবর এসে দাঁড়ালো। আর আমি তো গভীর ঘুমে আচ্ছন্ন। এবারে ভাইয়া আমার পাশে বসে পড়ে। আমার ফর্সা নিষ্পাপ মায়াবী মুখটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মুখটা হলুদ হয়ে আছে। হলুদ ফর্সা লাগছে, অনেক হলুদ দিয়েছে যে, একদম হলুদ করি লাগছে। ওড়না দিয়ে মাথা ঢাকার পরও আমার কপালে কিছু চুল বাতাসে ছুটাছুটি করছে চোখ মুখে। চুল নড়তে নড়তে আমার গোলাপি ঠোঁটে গিয়ে ঠেকল। ইহান নেশাতুর দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। না চাইলেও হাত বাড়িয়ে দেয় আমার দিকে। ঠোঁটের উপর থেকে চুল সরানোর সময় সেখানে হাতে স্পর্শ লাগে। ঘুমের মাঝেও আমি কেঁপে উঠি। আমার মায়াবী মুখের দিকে হা করে তাকিয়ে আছে ইহান। এই মায়ার জালে ও কি আটকা পড়ে গেল? বুকের ভেতর টিপটিপ করছে ওর। ওর অশান্ত অবাধ্য মন একটা খারাপ ইচ্ছে পূরণ করতে চাইছে, যা কিছুতেই নিজেকে আটকাতে পারছে না।
পারলিনা নিচু হয়ে ফট করে উষার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। কাজটা করেই চমকে সরে এলো। আমি ঘুমের মধ্যে কেঁপে উঠলাম। এবারে ভাইয়া বিছানায় ছেড়ে বারান্দায় চলে এলো। আজ আর রুমে যাবে না, ও ঠিক করল। নিজের কাজে নিজেই অবাক ইহান। বেলকনিতে এসে চুপ করে বসে রইল। ওইখানেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে চারপাশে ভাইকে খুঁজলাম, কোথাও নাই। আমি বিছানা থেকে উঠে ফ্লোরে পা রাখতে ইয়ান ভাইকে দেখলাম বারান্দায় থেকে আসছে। আমি ওড়না ঠিক করতে করতে ভাইয়ার পা থেকে মুখের দিকে তাকালাম। ভাইয়া চোখ দুটো লাল টককে হয়ে আছে। আমি তাকিয়ে চমকে উঠলাম। মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। ভাইয়া কি জেগেছিল সারা রাত? আমি কপাল কুঁচকে তাকিয়ে আছি। ভাইয়া একবার তীক্ষ্ণ নজরে তাকিয়ে চোখ সরিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। আমি হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। আচমকা দাঁড়িয়ে ছুটে বেরিয়ে এলাম। চাচি আমার এই রুমে ঘুমানোর কথা জানতে পারলে মেরেই ফেলবে। আমি বাইরে এসে চোরের মতো চারপাশে তাকাচ্ছি। তখন চমকে উঠলাম। আমার সামনে কপালে চিন্তার খাঁজ ফেলে দাঁড়িয়ে আছে লতা। আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই এই রুমে কি করছিলি রে উষা? আমি ভাইয়ার তো চোখে তাকিয়ে আছি। ও এসে আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি রে বলছিস না কেন? সাত সকালে ওই রুমে কি করছিলি? দেখে তো মনে হচ্ছে ঘুম থেকে উঠেছিস, বলেই বড় বড় চোখ করে তাকালো। আমি ঢোক গিলে তাকিয়ে আছি। ওই তুই ইহান ভাইজানের রুমে ছিলি আজ? আমি কি বলবো বুঝতে পারছি না। ও আবার জিজ্ঞেস করল। আমি মিথ্যে বলার সুযোগ পেলাম না। ওর কাছে ধরা খেয়েছি, সব বলে দিলাম। ও মুখে হাত দিয়ে শুনল সব। সত্যি ভাইজান কই ছিল তাহলে জানি না আমি। তুই চাচিকে কিছু বলিস না কিন্তু? ও বলল, ধুর বলবো না, চল। আমি ওর সাথে নিচে নেমে এলাম। নিচে এসেই দেখি চাচি সোফায় বসে আছে। আমাকে উপরে থেকে নামতে দেখে যা বকল। আমার হাত পা কাঁপছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। চাচি গম্ভীর গলায় বলল, তুই উপর থেকে আসলি কেন? আমার জান বের হবার উপক্রম। আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দাঁড়িয়ে আমি এদিক ওদিক তাকাচ্ছি। এখন কি বলবো চাচিকে? চাচি জোরে আওয়াজ করে বলল, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? উপর থেকে আসলি কেন? কোথায় ছিলি তুই রে? চাচির চোখে সন্দেহ। আমি হাত কচলাতে কচলাতে ভীতু মুখ করে দাঁড়িয়ে আছি। কি বলবো আমি এখন? চাচির জোরে আওয়াজে আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছি। চাচি দাঁড়িয়ে আমাকে শাসিয়ে কিছু বলবে, তখন কিছু লোক আসে আর চাচিকে উদ্দেশ্য করে রান্নার কথা বলে। চাচি আমার দিকে গরম চোখে থাকিয়ে চলে গেল। চোখ বললেন তো আমাকে চাচি পরে দেখে নেবে। আমি কোনো রকম পালালাম। বাসা ভর্তি লোকজন গমগম করছে। জোরে সাউন্ড বক্সে গান বাজছে। সকালের খাবার পরেই 11টার দিকে ইমা আপুকে বাসায় সাজাতে লোক চলে এলো। আমি আপুর পাশে বসে আছি। আপুর সাজ হচ্ছে, আমি হাঁ করে তাদের সাজানো দেখছি। আপু আমাকে ঠেলে তার বাথরুমে ঢুকিয়ে দিল গোসল করে নিতে। কারণ এখন নাকি আমাকেও এখানেই সাজতে হবে, আমি না করলেও শুনবে না। চাচির আশেপাশে আর যাই নাই, লুকিয়ে আড়ালে থেকেছি। চাচি আমাকে দেখতে পারে না জানি, কিন্তু এত মানুষ আর ব্যস্ততার মাঝে আমার খেয়াল নাই। বাইরে আসতেই আপু লাল খয়েরি রঙের লেহেঙ্গা তুলে দিল আমার হাতে। সেটা নাকি আমাকে পরতে হবে। আমি বিস্ময়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর লেহেঙ্গাটা আমার জন্য। স্বপ্নের মতো লাগছে। এত সারপ্রাইজ হয়েছি বলে প্রকাশ করা সম্ভব না। একটা মেয়ে শুরু করলো আমাকে সাজানো। সাজানোর পর লেহেঙ্গা পরতে বলল, আমি বসলাম। আমার ও ইচ্ছে মাজার। কি সব ভালো আমার মুখে, তারপর চোখে একগাদা কি যেন দিল। আমি খালি উসখুস করছিলাম, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখেছি। আমি খুব ফুর্তি দিয়ে বসে আছি। মুখের সাজ শেষ হলে আমাকে ড্রেস পরে আসতে বলল। আমি যে রুমে থাকি সেখানে চলে এলাম। যাদের রাতে থাকতে দিয়েছিল কেউ নেই। আমি ফাঁকা রুম পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা চাপিয়ে ড্রেস পরে নিলাম। আয়না না থাকায় দেখতে পেলাম না। আমার কাছে একটা ছোট আয়না আছে, তা নিয়ে মুখ দেখলাম, আর কিছু দেখা যায় না। মুখ দেখে চেনাই যাচ্ছে না, এত মেকাশ দিয়েছে যে। খারাপ লাগছে না, তবুও কখনো এত সাজিনি। তাই আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, কিন্তু ঝামেলায় পড়লাম। জামার পেছনের হুক লাগাতে গিয়ে আয়না রেখে নিজের হাত বাড়িয়ে লাগানো ট্রাই করছি, কিন্তু পারছি না। কিন্তু এটা না লাগানে বাইরে কি করে যাব?
তখন একটা ঠান্ডা হাতের স্পর্শ পাই, পেছনে কেউ আমার হুকটা লাগিয়ে দিচ্ছে। কে? আমি পেছন ঘুরতে গেলে সে বলে উঠে, আমার কাজ শেষ হয়নি। কথাটা শুনে থমকে গেলাম। আমার বুকের ভেতরে ধুক ধুক শব্দ শুরু হয়ে গেছে। এই গলা আমি চিনি, এটা ইহান ভাইয়ের গলার আওয়াজ। বলল, শেষ? আমি বিস্মিত হয়ে পেছনে তাকালাম। ভাইয়া বিরক্ত হয়ে বলল, দরজা না আটকে কেউ ড্রেস চেঞ্জ করে তোর মতো হাঁদারামকে না দেখলে জানতাম না। ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম। ভাইয়া আমার থেকে চোখ সরিয়ে বেরিয়ে গেল। ভাইয়া এখানে কি করছিল? ভাইয়া আমার হুক লাগাতে সাহায্য করল ভেবেই লজ্জায় লাল হয়ে গেলাম। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি শক্ত হয়ে। মিনিট খানেক মেরে দাঁড়িয়ে রইলাম। চুল খোপা করে বেরিয়ে এলাম। সবাই সাজগোজ করে ফেলেছে, আবার ফুপাতো বোনরা আমাকে দেখে প্রশংসা করল। আমি হাসি দিয়ে আপুর রুমে এলাম। আমার চুল বেঁধে দিল, সামনে প্যাম দিয়ে ফুলিয়ে। ওর কানের দুল ছিল, সেটা কানে পরে নিলাম। হাতে চুড়ি পরলাম, গলা খালি। আমি একপাশে চুল এনে রাখলাম। তারপর সাদা আর লাল দুইটা ফুল নিয়ে কানে দিয়ে বেরিয়ে এলাম। বড় চলে এসেছে, সবাই চিৎকার চেঁচামেচি করছে। আমি নিচে আসতেই চাচির সায়নে পড়লাম। চাচি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি। চাচি গরম চোখে তাকিয়ে চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। অদ্রির নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলাম। বাইরে এসেই ইহান ভাইকে দেখলাম। ভাইয়া ও খয়েরি রাতর পাঞ্জাবি পরে আছে, সাদা পাজামা, চুলগুলো বাতাসে নড়ছে। কানে ফোন ধরে কারোর সাথে কথা বলছে, আর চুল নড়েচেড়ে কথা বলছে। হাতের ঘড়ি চিকচিক করছে। রোদের আলোতে আমি হাঁ করে তাকিয়ে আছি। কথা বলতে বলতে ডাইয়া আমার দিকে নজর দিল। আমি লজ্জায় চোখ সরিয়ে নিলাম। আমি আর চোখে লুকিয়ে দেখেছি ভাইয়া আমার দিকে নেগাগুড়া চোখে তাকিয়ে আছে। আমি গেটের কাছে চলে এলাম। সবাই মিলে গেট ধরেছে, আমিও গিয়ে সেখানে দাঁড়ালাম। এখানে এসেই আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমার সামনাসামনি দাঁড়িয়ে আছে রিহান। আমরা যেতেই হাঁ করে তাকিয়ে বলল, ওয়াও, তোমাকে তো আজকে সে সুন্দর লাগছে। চোখ ফেরানোই যাচ্ছে না তার কথা শুনে। আমি রাগ নিয়ে রিফাত ভাইয়ের সাথে কথা বললাম। তাকে শরবত নিতে বলছি। এখানে 5টা প্লেট আছে, একটা নিয়ে খেতে হবে। মরিচের শরবতও আছে। রিহানা আমার উত্তর না পেয়ে মাথাটা আমার দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, কথা বলছো না যে? ভ্রুকুটি করে বলল। আমি তার দিকে তাকিয়ে অনিচ্ছা শান্ত, হোস, ধন্যবাদ ভাইয়া। আরে ভাইয়া বলছো কেন? আমি কপাল কুঁচকে বললাম, তো কি বলবো? বলল, নাম ধরে বলো। ভাইয়াটা ঠিক তোমার সাথে যায় না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। পাগল নাকি লোকটা? ভাইয়া আমার সাথে যায় না মানে কি? আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিলাম। রিফাত ভাইয়া অর্ধেকটা খাইছে শরবত, তারপর থুথু ফেলতেই আছে। সবাই তা দেখে হেসে খুঁটাখুটি। আমি সেখানে থেকে সরে দাঁড়ালাম। ওই ফালতু লোকটা, ফালতু কথা শোনার ইচ্ছে নাই। রিফাত ভাইয়ারা সবাই ভেতরে এলো। গেটের টাকা চেয়েছিল 30,000, সেখানে দিয়েছে 12,000। তা নিয়ে তর্কাতর্কি হলো অনেক। রিফাত ভাইকে স্টেজে বসানো হলো। ইহান ভাই গিয়ে তার সাথে কথা বলল। লতার সাথে দেখা হলো এতক্ষণে। ও গ্রাউন পরেছে মিষ্টি কালারের। আপু নাকি দিয়েছে, ওকে সুন্দর করে সেজেছে। লতাকে খুব খুশি লাগছে। আমার কাছে এসেছে, ঘুরে ঘুরে জামা দেখালো, তারপর আমাকে দেখে বলালা, তোকে তো একদম রাজকুমারী লাগছে রে, পুতুলের মতো দেখাচ্ছে, লাল পুতুল। আমি তার উত্তরে মিষ্টি হেসে বলেছি, তোকে একদম পরি লাগছে, মিষ্টি পরি। আমার কথা শুনে লজ্জায় লাল নীল হয়ে গেল। আমি লতা মিলে আপুকে নিয়ে এলাম। তারপর হলো খাওয়া দাওয়া। আমার পাশে একটা সিট। রিহান সেটা দেখেই নিজের সিটে থেকে উঠে আমার কাছে আসার জন্য উঠে দাঁড়ালো। আমি মনে মনে বলছি, আল্লাহ, এই অসহ্য লোকটা যেন আমার পাশে না বসতে পারে। আমার কথা শুনল আল্লাহ। রিহান আসার আগেই ইহান ভাই এসে বসল আমার পাশে। জানি না কি হলো, আমি ভাইয়ার দিকে তাকিয়ে হাসি দিলাম। তোর এত সাজা উচিত হয়নি। খাচ্ছিলাম, হঠাৎ ভাইয়ার নিচু স্বরে কথাটা কানে আসতেই খাবার মুখে নিয়ে অবাক হয়ে ভাইয়ার দিকে ঘাড় বাঁকিয়ে তাকালাম। ভাইয়া আমার দিকে তাকাচ্ছে না, খাবারের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে শুধু। আমি বললাম, মানে? বিস্ময় নিয়ে বললাম। ভাইয়া তাও আমার দিকে তাকালো না, ওইভাবেই বলল, আমার সামনে বেশি আসবি না, বলেই খাবার টেবিলে ছেড়ে উঠে চলে গেল।
আমার বিস্ময়ে হরুরুণ্ড হয়ে তাকিয়ে আছি ভাইয়ার যাওয়ার দিকে। একবারও পেছনে ফিরে তাকালো না, চলে গেল। আমি বিস্মিত হয়ে তাকিয়েছিলাম। খাওয়া শেষও করল না। আমাকে ভাইয়ার সামনে যেতে মানা করল কেন? আচ্ছা, আমাকে কি দেখতে খারাপ লাগছে? কিন্তু সবাই যে সুন্দর বলল। আমিও পারছি না, ভাইয়া কথাগুলো কানে বাজছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।